প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজের আজকের উচ্চতর গণিত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি এনামুল হক, প্রভাষক, গণিত বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আগের অনলাইন ক্লাসে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার প্রশ্নমালা 8.2 এর জন্য প্রয়োজনীয় কিছু সূত্র এবং এই প্রশ্নমালার কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি এই প্রশ্নমালারই আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। আমি আশা করি তোমরা আজকের ক্লাসটি খুবই মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই প্রশ্নমালার বাকি সব অঙ্কই তোমরা নিজেই সমাধান করতে পারবে। একটি প্রশ্ন লক্ষ্য করো। এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে। রশিটির সি বিন্দুতে ডাব্লু ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি এ অংশের টান সমান ডাব্লু বি ডিভাইডেড বাই 4c ডেল্টা ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা মনে করি অঙ্কটি সমাধান দেখো। আমরা মনে করি সি বিন্দুতে বাঁধা ডাব্লু ওজনের বস্তুটি খাড়া সিই রেখা বরাবর ক্রিয়া করে। এখন যদি আমরা এই সি বিন্দু দিয়ে জিএইচ একটি অনুভূমিক রেখা অঙ্কন করি, প্রশ্নে বলা আছে এ বি রেখাটি অনুভূমিক। আমরা যদি সি বিন্দু দিয়ে জিএইচ অনুভূমিক রেখা অঙ্কন করি তাহলে এ বি রেখা এবং জিএইচ রেখা দুইটি পরস্পর সমান্তরাল হবে। সুতরাং কোণ বিসিএইচ হবে কোণ সিবিএ এর একান্তর কোণ। একইভাবে কোণ এসিজি কোণ হবে কোণ সিএবি এর একান্তর কোণ। সুতরাং আমরা বলতে পারি যে কোণ বিসিএইচ সমান কোণ সিবিএ সমান বি কোণ। যেহেতু এবিসি ত্রিভুজ, সুতরাং আমরা সিবিএ কোণকে আমরা বি কোণ বলতে পারি। একইভাবে কোণ এসিএইচ সমান কোণ সিএবি সমান এ কোণ। যেহেতু সি বিন্দুতে বস্তুটি গিট দিয়ে বাঁধা আছে, সুতরাং এই সিএ এবং সিবি এই দুই অংশের সুতার টান ভিন্ন ভিন্ন হবে। আমরা জানি যখন কোনো একটি রশির উপর দিয়ে একটি মসৃণ আংটাকে অবাধে গড়িয়ে যেতে দেওয়া হয়, তখন আংটাটি রশিটির মধ্যবিন্দুতে এসে ভারসাম্য অবস্থার সৃষ্টি করে। তখন রশির দুই প্রান্তের টান সমান হয়। আর যদি কোনো একটি বিন্দুতে গিট দেওয়া হয়, বাঁধা হয়, তাহলে দুই প্রান্তের টান সমান হতেও পারে, নাও হতে পারে। কখন সমান হবে? যদি মধ্যবিন্দুতে, রশিটির মধ্যবিন্দুতে গিট দেওয়া হয়, তবেই কেবল দুই প্রান্তের টান সমান হবে। আর মধ্যবিন্দুতে ভিন্ন অন্য যে কোনো বিন্দুতে গিট দিয়ে বাঁধা থাকলে তখন আর সুতার দুই প্রান্তের টান সমান হবে না। তো এখানে যেহেতু বলা নেই যে সি বিন্দুটা এই রশির মধ্যবিন্দু, এমন কিছু বলা নেই, সুতরাং আমরা ধরে নিব যে দুই প্রান্তের টান ভিন্ন ভিন্ন, T1 ও T2 দুই প্রান্তের টান আমরা ধরলাম সি অংশের টান T1 এবং সিবি অংশের টান T2। এখন যদি সি এ সিবি সুতার মধ্যবিন্দু হয় তাহলে T1 আর T2 এর মান সমান হবে। আর যদি মধ্যবিন্দু না হয় তাহলে T1 ও T2 এই দুইটা এর মান ভিন্ন ভিন্ন হবে। এখন প্রশ্নে আমাদের বলছে শুধুমাত্র সি এ অংশে সুতার টান নির্ণয় করতে, অর্থাৎ T1 এর মান নির্ণয় করতে। আমরা T1 এর মান নির্ণয় করতে পারলে একই প্রক্রিয়ায় T2 এর মানও নির্ণয় করতে পারবো, অর্থাৎ সিবি অংশের সুতার টানও আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখো, আমরা ধরে নিলাম যে সি এ অংশের সুতার টান T1 এবং সিবি অংশের সুতার টান T2। তাহলে এই সি বিন্দুতে দেখো তিনটি বল তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে
ভারসাম্য সৃষ্টি করেছে। কোন তিনটি বল? সি বিন্দুতে T1, T2 এবং W, এই বল তিনটি ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে। সুতরাং এক্ষেত্রে লামির উপপাদ্য আমরা অ্যাপ্লাই করতে পারি। অতএব লামির উপপাদ্য অনুযায়ী আমরা কি পাই? T1 ডিভাইডেড বাই অপর দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইন T2 ও W, এই দুইটি বলের মধ্যবর্তী কোণের সাইন হচ্ছে সাইন কোণ BCE, অর্থাৎ T1 ডিভাইডেড বাই সাইন কোণ BCE সমান T2 ডিভাইডেড বাই T1 ও W, এই বল দুইটির মধ্যবর্তী কোণের সাইন। এখন T1 ও W বলের মধ্যবর্তী কোণের সাইন কি হবে? সাইন কোণ ACE, সাইন কোণ ACE ইকুয়াল W ডিভাইডেড বাই T1 ও T2 বলের মধ্যবর্তী কোণের সাইন। এখন T1 ও T2 বলের মধ্যবর্তী কোণের সাইন কত? সাইন কোণ ACB, অর্থাৎ W ডিভাইডেড বাই সাইন কোণ ACB। এখন আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের হাফ ইন্টু ত্রিভুজের যে কোনো দুই বাহুর গুণফল এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা প্রশ্নের মধ্যে দেয়া আছে, ডেল্টা সমান হাফ AB ইন্টু সাইন সি। সাইন সি হচ্ছে AB, এই দুই বাহুর মধ্যবর্তী কোণ। আমরা জানি ABC ত্রিভুজের এ কোণের বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য স্মল a, বি কোণের বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য স্মল b এবং সি কোণের বিপরীত দিকের বাহুর দৈর্ঘ্য স্মল c। তাহলে এই এ বাহু আর বি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে সি কোণ। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল্টা সমান হাফ AB ইন্টু সাইন সি। অতএব সাইন সি সমান এখান থেকে আমরা পাই 2 ডেল্টা ডিভাইডেড বাই AB এবং কোসাইন সূত্র অনুসারে আমরা পাই cos B সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA। আমাদের সাইন সি এবং cos B এই দুইটি অনুপাতের মান প্রয়োজন, এই কারণে আমরা এই দুইটি মান আগে থেকে বের করে রাখলাম। এখন যেহেতু T1 এর মান কেবল বের করতে বলছে, সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি T1 ডিভাইডেড বাই সাইন কোণ BCE সমান W ডিভাইডেড বাই সাইন কোণ ACB। সুতরাং T1 ডিভাইডেড বাই সাইন BCE ইকুয়াল W ডিভাইডেড বাই সাইন ACB। যদি আমাদের T2 এর মান নির্ণয় করতে বলতো তখন আমরা লিখতাম T2 ডিভাইডেড বাই সাইন ACE সমান W ডিভাইডেড বাই সাইন ACB। এখন এই চিত্র হতে খেয়াল করো BCE এই কোণটি, HCE এই কোণটি 90 ডিগ্রি, কারণ এটা অনুভূমিক, এটা হচ্ছে খাড়া, অর্থাৎ এটার উপর লম্ব, GH এর উপর এটা লম্ব রেখা। সুতরাং এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি কোণ আর এই কোণটি হচ্ছে বি কোণ। সুতরাং BCE কোণ সমান 90 প্লাস বি। অতএব আমরা BCE এর মান লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস বি। আর ACB এই কোণটি হচ্ছে ত্রিভুজ ABC এর সি কোণ। সুতরাং আমরা এটা লিখতে পারি সাইন সি। অতএব আমরা জানি সাইন 90 ডিগ্রি প্লাস বি সমান cos B। অতএব T1 ডিভাইডেড বাই cos B সমান W ডিভাইডেড বাই সাইন সি। cos B আড়াআড়ি গুণ করে T1 সমান W cos B ডিভাইডেড বাই সাইন সি, বা T1 সমান আমরা এখানে cos B এবং সাইন সি এর মান বসিয়ে দিব। T1 সমান তাহলে পাই W ডিভাইডেড বাই cos B এর মান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA। cos B এর মানটি বসালাম এখানে, ডিভাইডেড বাই সাইন সি। সাইন সি এর মান পেয়েছি 2 ডেল্টা ডিভাইডেড বাই AB। সাইন সি এর মান বসালাম 2 ডেল্টা ডিভাইডেড বাই AB। এখন এই নিচের ভগ্নাংশটি পাশে গুণ দিয়ে উল্টে দিলে কি হবে? W ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2CA। আর এই ভগ্নাংশটি গুণ দিয়ে পাশে উল্টে দিলে AB উপরে আর 2 ডেল্টা নিচে চলে আসবে। খেয়াল করো এ যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কি থাকবে? উপরে WB আর নিচে থাকবে 2 ইন্টু 2 4C ইন্টু ডেল্টা ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ T1 সমান WB ডিভাইডেড বাই 4C ডেল্টা ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রমাণিত।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করো। এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র আই হতে আই এ, আই বি, আইসি বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলটয় ভারসাম্য সৃষ্টি করলে প্রমাণ করো যে পি স্কোয়ার ইস্টু কিউ স্কোয়ার ইস্টু আর স্কোয়ার সমান এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইস্টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইস্টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। সমাধান দেখো, যেহেতু প্রশ্নে বলা আছে আই এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র, আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ত্রিভুজের অন্তকেন্দ্র। এখন আই যদি এই এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হয় তাহলে অবশ্যই এ আই এ কোণের সমদ্বিখণ্ডক, বি আই বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি আই হবে সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে সমাধানে দেখো, যেহেতু আই ত্রিভুজ এ বি সি এর অন্তকেন্দ্র, সুতরাং আই এ, আই বি ও আই সি যথাক্রমে কোণ এ, কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক। এখন ত্রিভুজ বি আই সি, এই বি আই সি ত্রিভুজ হতে পাই, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই। তাহলে এই ত্রিভুজের বিআইসি ত্রিভুজের কোণ বিআইসি প্লাস কোণ আইবিসি প্লাস কোণ আইসিবি সমান কত হবে? পাই বা 180 ডিগ্রি, বা কোণ আইবিসি সমান হাফ কোণ বি। যেহেতু বিআই বি কোণের সমদ্বিখণ্ডক, সুতরাং আইবিসি এই কোণটি হচ্ছে বি কোণের অর্ধেক আর এই কোণটি হচ্ছে বি কোণের অর্ধেক, অর্থাৎ আইবিসি সমান হচ্ছে হাফ কোণ বি এবং আইসিবি সমান হচ্ছে হাফ কোণ সি, অর্থাৎ কোণ বিআইসি প্লাস হাফ কোণ বি, এই কোণ এটার মান হচ্ছে হাফ কোণ বি এবং এইটার মান হচ্ছে হাফ কোণ সি ইকুয়াল পাই। এখন হাফ বি প্লাস হাফ সি পক্ষান্তর করে আমরা পাই কোণ বিআইসি সমান পাই মাইনাস হাফ, এই দুইটা থেকে হাফ কমন নিলে বি প্লাস সি। আর আমরা জানি এবিসি ত্রিভুজের এ প্লাস বি প্লাস সি সমান পাই, সুতরাং বি কোণ প্লাস সি কোণ সমান কত হবে? পাই মাইনাস এ কোণ, বা কোণ বিআইসি সমান পাই মাইনাস হাফ কোণ পাই মাইনাস মাইনাসে প্লাস হাফ কোণ এ। পাই থেকে হাফ পাই বিয়োগ করলে থাকবে হাফ পাই, অর্থাৎ কোণ বিআইসি সমান হাফ পাই প্লাস হাফ কোণ এ। অনুরূপভাবে প্রমাণ করা যায় কোণ এ আই বি সমান পাই বাই 2 মাইনাস হাফ কোণ বি এবং কোণ এ আই বি সমান হচ্ছে পাই বাই 2 প্লাস হাফ কোণ সি। যে কোণ তার বিপরীত কোণ, দেখো এই কোণের সাথে বিআইসি কোণের সাথে সংশ্লিষ্ট কোণ কোনটি? বিআইসি এর বিপরীত কোণ এ কোণ। তাহলে যখন আমরা এই কোণটা নির্ণয় করব তখন আমরা পাবো পাই বাই 2 প্লাস এর বিপরীত কোণ হাফ কোণ বি, এবং যখন এই কোণটির মান নির্ণয় করব একই পদ্ধতিতে তখন আমরা এই কোণটির মান পাবো, এ আই বি কোণের মান পাবো পাই বাই 2 প্লাস হাফ কোণ সি। এখন যেহেতু আই বিন্দুতে পি কিউ আর এই বল তিনটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, সুতরাং লামির উপপাদ্য অনুসারে আমরা কি পাই? পি ডিভাইডেড বাই কিউ ও আর বলের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন কোণ বিআইসি সমান কিউ ডিভাইডেড বাই পি ও আর বলের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন কোণ এ আইসি সমান আর ডিভাইডেড বাই পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ, অর্থাৎ সাইন কোণ এ আই বি। বা পি ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 প্লাস হাফ কোণ এ, আমরা কিছুক্ষণ আগেই এই কোণ বিআইসি এর মান, কোণ এআইসি এর মান এবং কোণ এআইবি এর মান বের করেছি। এই মানগুলো আমরা এখানে বসিয়ে পাই পি ডিভাইডেড বাই সাইন হাফ পাই বাই 2 প্লাস হাফ এ সমান কিউ ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 প্লাস হাফ বি
সমান r ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 প্লাস হাফ সি। সাইন পাই বাই 2 প্লাস হাফ এ, এটা সমান আমরা জানি কজ হাফ এ। সাইন পাই বাই 2 190, সুতরাং সাইন অনুপাত পরিবর্তন হয়ে কজ হাফ পাই হবে। 190 ঘুরে সামনের দিকে অগ্রসর হলে কোণটির অবস্থান হয় দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগ সাইনের ঘর, এই কারণে চিহ্নের পরিবর্তন হয় না, অর্থাৎ সাইন পাই বাই 2 প্লাস হাফ এ সমান কজ হাফ এ। একইভাবে সাইন পাই বাই 2 প্লাস হাফ বি সমান কজ হাফ বি, এবং সাইন পাই বাই 2 প্লাস হাফ সি সমান হচ্ছে কজ হাফ সি। প্রত্যেক পক্ষকে আমরা বর্গ করে পাই। পি স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার হাফ এ সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার হাফ বি সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই কজ স্কোয়ার হাফ সি। প্রত্যেক পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে পাই। পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার হাফ এ সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার হাফ বি সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 কজ স্কোয়ার হাফ সি। এখন যৌগিক কোণের ত্রিকোণমিতির সূত্র অনুসারে আমরা জানি 2 কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1 প্লাস কস 2a, আর 2 কজ স্কোয়ার হাফ এ সমান হচ্ছে 1 প্লাস কজ এ। একইভাবে 2 কজ স্কোয়ার হাফ বি সমান 1 প্লাস কস বি, 2 কজ স্কোয়ার হাফ সি সমান হচ্ছে 1 প্লাস কস সি। বা পি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কোসাইন সূত্র অনুসারে কজ এ এর মান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 বিসি ইকুয়াল কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ বি সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 সি এ সমান আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস সি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। লসাগু করে এখানে আমরা পাই 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এখানেও নিচে লসাগু করে 2ca প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2ca ইকুয়াল আর স্কোয়ার ডিভাইডেড বাই এখানেও নিচে লসাগু করে আমরা পাই 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এবার এই নিচের 2bc 2ca 2ab এগুলো উল্টে উপরে গুণ করে দিব। আর খেয়াল করো 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে লেখা যায় বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে এটা 2ca প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং 2ab প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করা যায়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। একইভাবে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এখানে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। উপরেরগুলো অপরিবর্তিত রেখেছি, আবারও উপরেরগুলো অপরিবর্তিত রেখে দেখো প্রত্যেক পক্ষকে আমরা যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করি, এ প্লাস বি প্লাস সি দেখো তিন পক্ষে বিদ্যমান, অতএব প্রত্যেক পক্ষকে আমরা এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করলে কি থাকবে পি স্কোয়ার ইন্টু 2bc ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ, এখানে থাকবে কিউ স্কোয়ার ডিভাইডেড ইন্টু 2ca ডিভাইডেড বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল আর স্কোয়ার ইন্টু 2ab ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস সি। এখন এই লাইনের পর আমরা প্রত্যেক পক্ষকে 2abc দ্বারা ভাগ করব। আমরা যদি প্রথম পক্ষকে 2abc দ্বারা ভাগ করি, অর্থাৎ নিচে যদি 2abc গুণ করি, খেয়াল করো উপরের 2bc নিচে 2bc কাটা গিয়ে শুধু নিচে a থেকে যাবে। তাহলে 2abc দ্বারা ভাগ করলে প্রথম পক্ষে থাকবে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এই পক্ষকে 2abc দ্বারা ভাগ করলে 2 কাটা যাবে, সি এ কাটা যাবে, শুধু কি থাকবে এখানে বি বিদ্যমান থাকবে, অর্থাৎ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু সি প্লাস এ। একইভাবে এখানে থাকবে আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। সুতরাং সমানুপাতের ধর্ম অনুসারে লেখা যায় পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার সমান এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ is to b into c plus a minus b is to c into a plus b minus c প্রমাণিত।
পরবর্তী প্রশ্ন, এবিসি ত্রিভুজের ও লম্বকেন্দ্র ও বিন্দু থেকে বিসি সিএ এবি বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল পি কিউ আর বল তিনটি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো যে পি কিউ আর পি ইস্টু কিউ ইস্টু আর সমান এ ইস্টু বি ইস্টু সি। এখানে স্মল এ বি সি দ্বারা এবিসি ত্রিভুজের যথাক্রমে এ কোণের, বি কোণের ও সি কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে। এখন সমাধান দেখো। ধরি এবিসি ত্রিভুজের লম্বকেন্দ্র ও হতে বিসি সিএ এবং এবি বাহুর উপর লম্ব যথাক্রমে ওডি, অর্থাৎ ও লম্ব বিন্দু হতে বিসি বাহুর উপর অঙ্কিত লম্ব ওডি, সি এ বাহুর উপর অঙ্কিত লম্ব ওই এবং সি এবি বাহুর উপর অঙ্কিত লম্ব ও এফ, এবং এই ওডি ওই ও ও এফ বরাবর ক্রিয়াশীল বল তিনটি পি কিউ আর, এবং এই বল তিনটি ভারসাম্য সৃষ্টি করে, অর্থাৎ ও বিন্দুতে পি কিউ এবং আর এই বল তিনটি ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে। সুতরাং লামির উপপাদ্য অনুযায়ী পি ডিভাইডেড বাই কিউ ও আর বলের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন কোণ ই ও এফ, কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইন মধ্যবর্তী কোণ ই ও এফ কোণ সমান কিউ ডিভাইডেড বাই পি এবং আর বলের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন কোণ ডি ও এফ সমান আর ডিভাইডেড বাই পি ও কিউ বলের মধ্যবর্তী কোণের সাইন, অর্থাৎ সাইন কোণ ডি ও ই। এখন খেয়াল করো, এ ই ও এফ এই চতুর্ভুজে এই এ ই ও কোণটি 90 ডিগ্রি, কারণ ও ই এসি এর উপর অঙ্কিত লম্ব, তাহলে এই ই কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। একইভাবে কোণ এ এফ ও সমানও 90 ডিগ্রি, অর্থাৎ আমরা বলতে পারি এ ই ও এফ চতুর্ভুজে কোণ এ ই ও সমান কোণ এ এফ ও সমান 90 ডিগ্রি। যেহেতু এই দুইটি কোণের দুইটি 90 ডিগ্রি, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, সুতরাং এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি, কারণ এই দুইটি 180, 360 থেকে 180 গেলে থাকবে 180, অর্থাৎ এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ কোণ ই ও এফ প্লাস কোণ এ সমান 180, ই ও এফ প্লাস এ কোণ সমান হচ্ছে 180। এখান থেকে আমরা পাই কোণ ই ও এফ সমান 180 মাইনাস এ। একইভাবে আমরা প্রমাণ করতে পারি কোণ ডি ও এফ সমান 180 মাইনাস বি, কারণ এই দুইটার যোগফল 180, এবং কোণ ডি ও ই সমান 180 মাইনাস সি, কোণ ডি ও ই সমান 180 মাইনাস সি। এই মানগুলো আমরা এখন এই 1 নং এ বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা কি পাই? পি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস এ সমান কিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস বি ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস সি। আমরা জানি সাইন 180 মাইনাস এ সমান সাইন এ, সাইন 180 মাইনাস বি সমান সাইন বি, সাইন 180 মাইনাস সি সমান সাইন সি। বা পি ডিভাইডেড বাই এ বাই 2r1, আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র হতে এ ডিভাইডেড বাই সাইন এ সমান 2r, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। যেহেতু এই প্রতীকটি অলরেডি এই অঙ্কের মধ্যে ব্যবহৃত হয়েছে, এই কারণে আমরা এখানে এই আর এর পরিবর্তে পরিবৃত্তের ব্যাসার্ধ হিসাবে r1 বিবেচনা করি। তাহলে এ বাই সাইন এ সমান 2r1 হলে এখান থেকে আমরা সাইন এর মান পাই কি? এ ডিভাইডেড বাই 2r1। একইভাবে সাইন বি এর মান কত? বি ডিভাইডেড বাই 2r1 ত্রিভুজের সাইন সূত্র অনুসারে, এবং সাইন সি সমান সি ডিভাইডেড বাই 2r1। এখানে r1 হচ্ছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। এবার প্রত্যেক পক্ষকে 2r1 দ্বারা ভাগ করলে আমরা পাই পি বাই এ সমান কিউ বাই বি সমান আর বাই সি, অর্থাৎ পি ইস টু কিউ ইস টু আর
সমান A/B/C প্রমাণিত। পরবর্তী প্রশ্ন, পি ও কিউ বলদ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত থেকে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ ডাব্লু ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে 1/p² - 1/q² = 1/w²। এখন এই তথ্যটি প্রথমে আমরা চিত্রের সাহায্যে বুঝে নিই। খেয়াল করো, মনে করি আলফা কোণে হেলানো একটি তল, এই তলের উপর এখানে ডাব্লু ওজনের একটি বস্তু রাখা আছে। এখন এই বস্তুটিকে দুইভাবে তলের উপর ধরে রাখা যায়। এক হচ্ছে তলের দৈর্ঘ্য বরাবর পি বল দ্বারা উপরের দিকে যদি টেনে ধরা যায় তাহলে এই ডাব্লু ওজনের বস্তুটি এখানে স্থির থাকতে পারে। আবার যদি কিউ বল দ্বারা ভূমির সমান্তরালে যদি এইভাবে এই বস্তুটিকে টেনে ধরা হয় তাহলেও এই বস্তুটি তলের উপর স্থির থাকতে পারে। যখন পি বল ক্রিয়াশীল থাকবে তখন কিউ বল ক্রিয়াশীল থাকবে না, যখন কিউ বল ক্রিয়াশীল থাকবে তখন পি বল ক্রিয়াশীল থাকবে না। দুইটি বলই আলাদা আলাদাভাবে এই তলের উপর বস্তুটিকে স্থির রাখতে পারে। যখন বস্তুটিকে পি বল তলের দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে স্থির রাখবে তখন এই বস্তুটি তলের উপর একটি চাপ প্রয়োগ করবে। নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই তলও বস্তুটির উপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। একইভাবে এক্ষেত্রেও যখন কিউ বল ভূমির সমান্তরালে বস্তুটিকে টেনে ধরে এখানে তলের উপর বস্তুটিকে স্থির অবস্থায় রাখবে তখনও এই বস্তুটি তলের উপর একটি চাপ প্রয়োগ করবে, ফলে তলও বস্তুর উপর একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। আমরা ধরে নিই যে প্রথম ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া বল R1 এবং দ্বিতীয় ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া বল R2। এবং আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তলের প্রতিক্রিয়া বল সবসময় তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই R1 এবং R2 উভয়ই তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করবে। এখন আমরা প্রশ্নটি সমাধানে যাই। মনে করি প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে তলের প্রতিক্রিয়া বল যথাক্রমে R1 ও R2, যার উভয়ই তলের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ R1 R2 উভয়ই তলের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল। উভয় ক্ষেত্রেই আমরা জানি বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, বস্তুর ওজন সর্বদাই খাড়া নিচের দিকে ক্রিয়া করে, অতএব উভয় ক্ষেত্রেই এই ডাব্লু ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে প্রথম চিত্র অনুসারে আমরা ধরে নিয়েছি যে তলটি আলফা কোণে হেলানো। তাহলে প্রথম চিত্র হতে আমরা কি পাই? এই কোণটি আলফা হলে এই কোণটির পরিমাণ 90 মাইনাস আলফা, কারণ এই কোণটি 90 ডিগ্রি তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করছে ডাব্লু ওজন। একইভাবে এই কোণটি আলফা, এই কোণটি 90 মাইনাস আলফা। আর R1 তলের উপর লম্ব বরাবর ক্রিয়াশীল হয়, এই কোণটির পরিমাণ 90, এখানেও এই কোণটির পরিমাণ 90, অর্থাৎ ডাব্লু এবং R1 এর মধ্যবর্তী কোণ হবে 90 প্লাস 90 মাইনাস আলফা, অর্থাৎ R1 ও ডাব্লু এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা। একইভাবে এই চিত্রেও R2 ও ডাব্লু এর মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস আলফা। এবার দেখো প্রথম চিত্র হতে আমরা লামির উপপাদ্য অনুযায়ী পাই। প্রথম চিত্রে এইখানে রাখা বস্তুটির উপর তিনটি বল ক্রিয়া করছে, পি, R1 এবং ডাব্লু। এই তিনটি বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে। সুতরাং আমরা প্রথম চিত্র হতে লামির উপপাদ্য অনুযায়ী পাই পি ডিভাইডেড বাই R1 ও ডাব্লু বলের মধ্যবর্তী কোণের সাইন। R1 ও ডাব্লু বলের মধ্যবর্তী কোণের সাইন একটু আগেই দেখিয়েছি 180 মাইনাস আলফা, অর্থাৎ পি ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল ডাব্লু ডিভাইডেড বাই পি ও R1 এর মধ্যবর্তী কোণ। পি ও R1 এর মধ্যবর্তী কোণ 90, অর্থাৎ ডাব্লু ডিভাইডেড বাই সাইন 90। আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1 এবং সাইন 180 মাইনাস আলফা সমান হচ্ছে সাইন আলফা,
অতএব পি ডিভাইডেড বাই সাইন আলফা সমান W/1, বা ব্যস্তকরণ করি উল্টাই দিয়ে, সাইন আলফা বাই পি সমান 1/W। এখান থেকে এই সাইন আলফা আর গুণ করে এখানে নিয়ে আসি একান্তর করে, তাহলে 1/p সমান 1/W সাইন আলফা। উভয় পক্ষকে বর্গ করি, কারণ প্রমাণের মধ্যে আমাদের 1/p², 1/q² আছে। আমরা এই অংশটা তৈরি করে রাখি উভয় পক্ষকে বর্গ করে, বা 1/p² সমান 1/W² সাইন স্কোয়ার আলফা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। আবার দ্বিতীয় চিত্রে খেয়াল করো, কিউ, R2 এবং W এই বল তিনটি এক বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে। অতএব দ্বিতীয় চিত্র হতে লামির উপপাদ্য অনুযায়ী আমরা পাই কিউ ডিভাইডেড বাই R2 ও W বলের মধ্যবর্তী কোণ। আগেই বলেছি R2 ও W এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 মাইনাস আলফা, অর্থাৎ কিউ ডিভাইডেড বাই সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল W ডিভাইডেড বাই R2 ও কিউ এর মধ্যবর্তী কোণের সাইন। R2 এবং কিউ এর মধ্যবর্তী কোণের সাইন কত হবে খেয়াল করো, এই কোণটি যেহেতু আলফা সুতরাং এই কোণটিও আলফা অনুরূপ কোণ বলে, আর এই কোণটি 90 ডিগ্রি, সুতরাং R2 ও কিউ এর মধ্যবর্তী কোণ 90 প্লাস আলফা, অর্থাৎ W ডিভাইডেড বাই সাইন 90 প্লাস আলফা, বা কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, সাইন 180 মাইনাস আলফা সমান সাইন আলফা, এবং সাইন 90 প্লাস আলফা সমান হচ্ছে কজ আলফা। তাহলে কিউ বাই সাইন আলফা সমান W বাই কজ আলফা। ব্যস্তকরণ করে উল্টাই দিয়ে সাইন আলফা বাই কিউ সমান কজ আলফা বাই W, একান্তর করে আর গুণ করে দিই সাইন আলফাটা এখানে, তাহলে এখানে থাকবে 1/q সমান কজ আলফা ডিভাইডেড বাই W সাইন আলফা। প্রমাণের মধ্যে 1/q² আছে, আমরা প্রমাণের এই অংশটা তৈরি করার জন্য উভয় পক্ষে বর্গ করে দিই। 1/q² সমান কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই W² সাইন স্কোয়ার আলফা। এটিকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখি। এখন এই সমীকরণ 1 থেকে এই সমীকরণ 2 বিয়োগ করে আমরা প্রমাণের বাম পক্ষ তৈরি করতে পারি। এই কারণে আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করে কি পাই, 1/p² মাইনাস 1/q² সমান 1/W² সাইন স্কোয়ার আলফা মাইনাস কজ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই W² সাইন স্কোয়ার আলফা। লসাগু করে W² সাইন স্কোয়ার আলফা আর উপরে হবে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। 1 মাইনাস কজ স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার আলফা কাটাকাটি গিয়ে কি থাকবে, 1/W²। তাহলে আমরা পেলাম 1/p² মাইনাস 1/q² সমান 1/W²। প্রমাণিত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণে প্রশ্নমালা 8.2 এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা সবাই সমাধানগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আবার পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সুন্দর হোক তোমাদের জীবন, এই কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।